মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চেক এরকম হয়? জানেন তো আমি না আগে কখনো চেক চোখে দেখিনি, এই প্রথমবার। আমি তো ব্যাংকের ভেতরেও কখনো যাইনি, আর আমার নিজের কোনো ব্যাংকের খাতাও নেই। সে কোনো সমস্যা হবে না, আমি তোমায় হেল্প করে দেবো। আচ্ছা, নিয়মটা হচ্ছে যে এই চেকে এই জায়গাটায় তোমার পছন্দ মতো অঙ্ক, মানে টাকার অঙ্ক, কত টাকা চাই সেটা লিখে টাকাটা তুলে নিতে পারবে। মানে আমার সামর্থ্য মতো অবশ্যই, কিন্তু আমার ধারণা তাতে তোমার খুব একটা খারাপ হবে না, চলে যাবে। তুমি কি ভাবছো আমি তোমায় অপমান করছি? আমার কিন্তু সেরকম উদ্দেশ্য নয়। আমি চাই যে তুমি যাতে তোমার জীবনে সেটেলড হও। দেখো রাধা, আমি স্বামী হিসেবে তো তোমার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হবে। সেটা আমি চাই না। আমি এই ডিভোর্সের জন্য তোমায় অ্যালিমনি মানে খোরপোশ দিতে চাই, এবং সেটা সারা জীবনের জন্য। তোমার যখন যেভাবে প্রয়োজন আমি সমস্ত রকম হেল্প করব। এবার বুঝেছি, আপনি আমাকে এসব কথা বলবার জন্য এখানে ডেকেছেন। আপনাকে না আমার হিরো বাবু নয়, আমার জিরো বাবু বলা উচিত ছিল। তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি রাধা। তুমি আমার সাথে রাখুন তো আপনার ভদ্রতা। ভদ্রতা দেখাচ্ছে। আপনার কি মনে হয়েছে আমি এখানে টাকার জন্য এসেছি, তাই না? মেঘা দিদিকে বিয়ের আসন থেকে সরিয়ে আমি ঘুমটা টেনে বসেছি টাকার জন্য। তুমি ভুল করছো। আমি কিছু ভুল ভাবছি না, আমাকে এটা বলুন, তাই কিনা? তাই না? আপনি এটা ভাবলেন? রাধা, আমি কথা বাড়াতে চাই না, কিন্তু আমি সত্যি সত্যি তোমার যাতে তোমার ভালো হয় তাই কাগজপত্রগুলো রেডি করেছি আমি। ও আচ্ছা, তাই বুঝি? কাগজগুলো কি করলে এটা তুমি? বেশ করেছি। শুনুন, এমনি চলে যেতাম আমি, হয়তো পুকুর ভালো হলেই চলে যেতাম, কিন্তু পুকুর কি শিখবে বলুন তো? আপনার মতো বাবার কাছ থেকে পুকুর কি শিখবে? আপনি মানুষকে এভাবে বিচার করেন, টাকা দিয়ে বিচার করেন আপনি মানুষকে। না, আমি এটা হতে দেব না। আমি কিছুতেই এটা হতে দেব না। আমি দিদিকে কথা দিয়েছি। আপনি এরকমটা করেন বলে, আপনি এইভাবে ভাবেন বলে দিদি শান্তি পায় না। কে শান্তি পায় না? ধুর দিদি। কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে এইভাবে অপমান করলেন, এইভাবে? এর থেকে তো ভালো গালে দুখানে দুটো চড় বসিয়ে দিতেন। আমাকে টাকার লোভ দেখাচ্ছিলেন, আমাকে নবদ্বীপের রাধাকে টাকার লোভ দেখাচ্ছিলেন। মানছি লোভ আছে, পাকা তেঁতুল খাওয়ার শুধু লোভ আছে, কিন্তু তাই বলে উনি মাথা গরম করবে। এই বাড়িতে থাকার আমার কোনো প্রয়োজন নেই, কোনো গুরুত্ব নেই। কেউ এখানে আমার কথা শোনে না, থাকবো না। গুড মর্নিং দাদা। গুড মর্নিং বকুল। দেখি জ্বর আছে কিনা দেখি। এই তো নেমে গেছে। তুমি কাঁদছো কেন রাধা? কাঁদছি না তো, কই কাঁদছি? তুমি কেঁদো না রাধা, আমিও আর এখন কাঁদবো না। আমি এখন খুব হ্যাপি, জানো রাধা? আস্তে পড়ে যাবে বাবা, আস্তে। এখন থেকে তুমি সারা জীবন আমার কাছে থাকবে, আমাদের বাড়িতে থাকবে। এখন এটা তো তোমারও বাড়ি।
সবাই বলছিল আজ বাবা তোমাকে সারা জীবনের জন্য খাওয়ার আর জামা কাপড় দেবে। তুমি যাবে না? চলো ফ্রেশ হয়ে নেবে, চলো। না, আমি কোথাও যাব না। যাবে না? কেন যাবে না? রাধা, কি ব্যাপার তুমি এখানে এখনো? আরে চলো, তোমার রেডি হতে হবে তো। চলো চলো চলো। না, আমি যাব না দিদি। দেখেছো, আবার জেদ করছো। অনেক নিয়ম বাকি আছে রাধা, তারপর তোমার শাড়িটা তো পাল্টাতে হবে। চলো বাবা, বললাম না আমি যাব না। তুমি যাবে না? না। এই তোর ওদিক থেকে ধর তো। যাবে না? চলো, তোমায় যেতেই হবে। চলো 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 চলো, চেঞ্জ করতে হবে তো। রানী, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমার সঙ্গে চলো, ভাত কাপড়ের থালা সাজাবো। চলো চলো। এটাও কি আইবুড়ো ভাতের থালার মতো? রাজা, রাজা। হ্যাঁ বাবা। কি রে, আদি কোথায়? দাদাভাই তো ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই মানে? আমার মনে হচ্ছে দাদাভাই কোথাও একটা বেরিয়েছে। আমি বরং সিকিউরিটিকে একবার ফোন করি। কি হলো? আমাদের আদি আমাকে না বলে কোথায় বেরিয়ে গেল এই সময়? আদি এখন বেরিয়েছে কেন? আমার সঙ্গে সিকিউরিটি কথা হলো। দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়েছে আর ওনাকে বলে গেছে যে এখন বাড়ি ফিরবে না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ৩২ বছর ধরে বিভিন্ন স্বাদের গানের দরুন মানুষের মন জয় করেছে লোপাদি। খুব শান্ত মানুষ, খুব শান্ত মানুষ, বাড়িতেও শান্ত। তুমি কিছু বললে? আমি বললাম শান্ত মানুষ তো। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। শান্ত নয়, সুন্দর একটা কথা বললে আর কি, মানে মন ভরে গেল আমার। মানে স্বপ্নে দেখা যায় এটা, মানে বাস্তবে নয়। মানে একদম শান্ত নয়? না না না, খুব শান্ত। ঠিকই তো আছে, তার মধ্যে ড্রিম গার্ল তোমার। স্বপ্নে দেখা যায় তো ঠিক, শি ইজ এ ড্রিম গার্ল, দ্যাটস এক্স্যাক্টলি। কিন্তু জয় শান্ত। জয় দেখি মনে হয় শান্ত, মিটমিটে মিটমিটে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সরমধু, ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সরমধু, কি মধু খাওয়াইল জানি না, এগো কি মধু খাওয়াইল জানি না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। জয় এখন মডেলও। দেখো, মানে ও পছন্দ করে না যে আমি অন্য কোনো পুরুষকে নিয়ে এসে তার সঙ্গে এতটা মানে ইন্টিমেট হই। না, এতটাও পজেসিভ নয় আমার মনে হয়। আমরা ভালো দেখতে তো লোপাদি ধরেছে, দেখ বিনা পয়সায় ভালো দেখতে সুন্দর মডেল জয় ছাড়া পাবে না। কিছু তো জীবনের দায়িত্ব নেবে, এখন দায়িত্ব নিতে হয়। দিদিরই তো দায়িত্ব নিয়েছে। না না, ওটা এটাতেই থাক বাবা। খুব ভালো, মানে এত ভালো, এত কথা শুনে, এত সুন্দর, মানে এইরকম মডেল পাওয়া খুব মুশকিল। আচ্ছা, তোমাদের ক বছরের বিবাহিত জীবন? 23। কোথা দিয়ে 23 কেটে গেল নিজেরাই বুঝতে পারি না। 23 ইয়ার্স। এবং ও সবসময় বলে যে এত বছর তোমার সাথে কিভাবে থাকলাম, কিভাবে কাটালাম, কেন কাটালাম, মানে এটা প্রচন্ড আফসোস হয় এখন। না, তোমার সঙ্গে কাটানো যায়, ইউ আর গুড ম্যান। তাহলে তুমি ভাবো, মানে কিন্তু বেশি ভালো বলো না। আজকে রাত্রিরে যে কি অপেক্ষা করছে বাড়ি ফেরার পরে আমি জানি না। জয় কি খেতে ভালোবাসে? জয় এমনি মাছ ভালোবাসে খুব, মাছ, নানান রকম মাছ খেতে ভালো।
লোপা হ্যাঁ। ও কি ভাজা মাছ উল্টে খেতে জানে? তুমি দেখো না, তোমার সঙ্গে তো সম্পর্ক তৈরি হয়েছে অনেকটাই। আমি কিছু বলতে চাই না, কারণ দেখো আমার ইমেজটা খুব খারাপ। কে বললো খারাপ? হ্যাঁ, কেননা আমাকে সবাই জয় ভীষণ শান্ত, জয় ভীষণ ভালো মানুষ, জয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আর আমি হচ্ছি একেবারে তো সেই তাণ্ডব নৃত্য না, কেউ টাইপের। বলেনি তাণ্ডব। তুমি বলনি এখনো পর্যন্ত, তোমার সাহসে ফুলোই হ্যাঁ, তুলেনি বলতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি জানে নিশ্চয়ই জয়ের ফেভারিট স্পট হচ্ছে রাধুবাবুর চায়ের দোকান। অসহ্য, মানে আসলে শোনো, আমি হচ্ছি দক্ষিণ কলকাতার মানুষ। আমার অর্ধেকের বেশি গান, মানে আমার যিনি গান তৈরি করেছেন, ওই রাধুবাবুর উল্টো দিকে, দোকানের উল্টো দিকে একটা রকে তৈরি হতো। কারণ আমার বাবা রবীন্দ্রসঙ্গীত বা মানে ক্লাসিক্যাল ছাড়া কিছু পছন্দ করতেন না। তা আমি ওখানকার মানুষ, এখন দেখি জয়ের ওখানে জয় জয়কার, জয় জয়কার একদম। হ্যাঁ, আর সেটা হচ্ছেও। এতদিন মোহনবাগান জিতেছে, রাধুবাবুর দোকানে কি চা খায়, কি কাটলেট খায়, সে খবরও আমার কাছে আসে। হ্যাঁ, দেখায় তো লোককে। 23 বছর আগে যে ডিসিশনটা নিয়েছিলে, ঠিক ডিসিশন। ইজ এ গুড ম্যান, অ্যাডমিট করি। হ্যাঁ, ইজ এ গুড ম্যান। হাজবেন্ড এন্ড ওয়াইফের এই রিলেশনশিপ, মানে দ্য রিলেশনশিপ, এটা এট ইটস বেস্ট। তাই লোপাদি জয় খেলা পাগল মানুষ, ঘুরে ঘুরে খুব খেলা দেখে। যদিও আমি খুব কম দেখেছি লোপাদিকে জয়ের সাথে খেলার মাঠে, একবার দেখেছি দুজনের একসাথে খেলার মাঠে। সচরাচর আমি কিন্তু জয়কে একাই দেখি খেলার মাঠে। জয় একাই যায়, একবারই ওর সঙ্গে গেছি। না, তুমি বেশ কয়েকবার গেছি। আমি ইডেন গার্ডেন্সে একবার গেছিল ইডেনে। একবার মোহনবাগান একবার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখতে গেছিলাম আমরা। আমাদের একটাই মিল, আমরা মোহনবাগানের সাপোর্টার। সেবারে মোহনবাগান হেরেছিল। হ্যাঁ, তারপর থেকে যাই না। জয়ের গিটার, মিউজিক, অনেক কিছু শুনেছেন। জয় আমাকে বারবার বলে লোপাদি ইজ দ্য মোস্ট রোমান্টিক লেডি শি হ্যাজ মেট। আমাকে বহুবার বলেছে। কিন্তু জয়ের যেটা সবচেয়ে জিনিস আমার ভালো লাগে, দ্যাট হি ইজ এ স্পোর্টস লাভার। পৃথিবীর সব জায়গায় ঘুরে ক্রিকেট খেলা দেখে। যখনই খেলা হয় আমি জানি আমার কাছে ফোন আসবে, জয়ের টিকিট। আর আমার দিতেও ভালো লাগে যে একটা মানুষ, তার একটা জগৎ আছে, তার গানের জগৎ আছে, মিউজিক ডিরেকশনের জগৎ আছে, আর সাকসেসফুল জগৎ আছে, তারপরেও তার খেলার দ্বিতীয় জগৎটা হচ্ছে খেলা। প্রথমটা হচ্ছে ওর সবকটা গিটার, ওর ওই, আর হচ্ছে খেলা। এর বাইরে ওর কোনো জগৎ সত্যিই নেই। আমি দেখি ক্রিকেটও দেখে, ফুটবলও দেখে, টেনিস খেলে জয়। হ্যাঁ, টেনিস খেলে। কিন্তু ক্রিকেট খেলেছে কখনো? হ্যাঁ, খেলেছি তো, সেটা একটা বয়স অবধি খেলেছি কলেজে। হ্যাঁ, ভেরি নাইস। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আমার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথেও নিবি তো আমায়, বলো নিবি তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে ভেরি নাইস, থ্যাংক ইউ। ছুঁয়ে এসেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যাংকে চাকরি করতো বাবুল, সেখান থেকে তার গানের জগতে আসা, বম্বে যাওয়া। 10টি ভাষায় সুপারহিট গান আছে বাবুলের। ইজ এ ভেরি পপুলার পারসন, ইজ এ পাবলিক পারসন এখন।
ना कह दो ना प्यार है। Very good. Very nice. Lovely. Very nice. লাভলি। বাবুলের যে নতুন অ্যালবাম বেরোচ্ছে ওটা কিসের অ্যালবাম? 98-এ ওটা রেকর্ড হয়েছিল। সাজিদ ওয়াজিদ করেছিল, ফারাহ খানের ফার্স্ট ডিরেক্টোরিয়াল ভেঞ্চার ছিল। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি জন এব্রাহাম ওই অ্যালবামটাতে প্রথমবার একটা মিউজিক ভিডিও দেখা গেছিল। আর এটাতে দিয়া মির্জা ছিল, ওয়াজ দ্য মিস ইন্ডিয়া প্যাসিফিক। তো ওইটা টিপস মিউজিক দে থট দ্যাট ইটস আ পপুলার সং, দে ওয়ান্টেড টু রিলিজ ইট। এখন এই লো ফাই বলে একটা ব্যাপার হয়েছে। It's very, very well done. The video has been done very well. বাবুলের প্রথম হিন্দি ছবিতে কোন গান? আমি বাপি লাহিড়ির জন্য গিয়েছিলাম জিন্দগি 4 দিন কি না রুটো সনম ফর ঋষি কাপুর। দ্যাট ওয়াজ ইন 1994। আর একই সময় অ্যাবাউট 6 years টাইমে অক্ষয় কুমারের জন্য গিয়েছিলাম আজ মেরি জিন্দগি মে, সেটা আনু মালিকের শুট ছিল। ইটস বোথ ইন 94 এর প্রথম শুরু। ইটস আ লং টাইম। নো, আমার শুরু হয়েছিল 93-তে অমিতাভ বচ্চনের ওয়ার্ল্ড ট্যুরের জন্য I was selected, and the interesting part was only 6 months prior to that আমি ব্যাংকে যখন চাকরি করতাম আমার মন ছিল না, আমি যে করে পালাতে চাইছিলাম। সেই সময় প্যারাডাইস সিনেমা হলে আমি জুমা চুমা ইন লন্ডন বলে একটা অমিতাভ বচ্চনের একটা ওয়েম্বলি স্টেডিয়ামের শো, অমিতাভ বচ্চন, শ্রীদেবী, অনিল কাপুর, সেটা পিকচারাইজ করে একটা ফিল্মের আকারে রিলিজ করা হয়েছিল জুমা চুমা ইন লন্ডন। প্রচুর মানুষ দেখতে যেত, তাদের সব সিঙ্গাররা মানে হাতিতে আসছে, মানে একটা দারুণ ব্যাপার ছিল। একটা শো এরকম হতে পারে আমি জানতাম না। So I remember inside Paradise, I was thinking that can it happen in my life? I realized that I have to give myself a chance. এই জন্যই ব্যাংকের চাকরিটা ছাড়া। See, life gives you such surprises. In 6 months, I was in the next Amitabh Bachchan, Sridevi, Anil Kapoor tour to all of over Canada and America. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। मेहरबानी जाते जाते मुझ पे कर गया, गुजरता सा लम्हा एक दामन भर गया, तेरा नजारा मिला, रोशन सितारा मिला, तकदीर का जैसे कोई इशारा मिला, कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, क्यों है ये, कैसे है ये, तू बता, कुछ तो है तुझसे राबता। নিকিতা ডেন্টিস্ট হতে চেয়েছিল, and she's got that dentist smile. She is my personal dentist. Personal dentist? মানে unofficially. তুমি অ্যাকচুয়ালি ডেন্টিস্ট্রি পড়েছো? Yeah, she's practiced it. ওর বাবা একজন খুব বিখ্যাত ডেন্টিস্ট এবং মাও ডেন্টিস্ট। আমি হচ্ছি ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ফর অন্তরা এন্ড ফর মেনি আর্টিস্ট। আগে ছবিগুলো আমার কাছে আসে হোয়াটসঅ্যাপে, কি এই আমার এই দাঁতে এই হয়েছে, একটু দেখে নাও। আমার উপরে অত ভরসা করতে পারে না। হ্যাঁ, তো তারপরে যায় মানে ফাইনাল ভার্ডিক্টটা যায় মা বাবার। নিকিতার গান শুনবো, তার এআর রহমানের হাত ধরে গায়িকা হওয়া শুরু। টু সিং নেই, এটা একটা অর্থপূর্ণ বাক্য, কি বোঝাচ্ছে? No sing any. আমাকে ফ্রেজটা বলতে হবে। See the order. তোমাদের জীবনে this is a very common important line.
গানের ক্ষেত্রে, গাইবার ক্ষেত্রে আমরা এটা করে থাকি। Sing in tune. কিভাবে sing in tune? T-U-N-E, tune. And Sing is in between. Sing is in between. Okay, sing in tune. Sing শব্দটা টিউনের মধ্যে আছে, তাই sing in tune is the right answer. Well done, নিকিতা। নিকিতা কলকাতার কোথাকার মেয়ে? আমি লেক গার্ডেন্সে বড় হয়েছি। আর পড়াশোনা কোথায় নিকিতার? আমি লামাটনিয়ারে পড়াশোনা করেছি। ও তো সানার সিনিয়র। হ্যাঁ, তারপর সানা তো ছেড়ে আমাদেরকে ছেড়ে লোরেটোতে চলে গেল। সানা সিনিয়র মানে কত বছরের সিনিয়র? আমরা সেম টাইমে স্কুলে ছিলাম, বাট আমি অনেক বড় ছিলাম। টেন্টি কোথা থেকে? চেন্নাইতে করেছি। চেন্নাই, তারপর ওখান থেকে বম্বে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি উদয় স্মৃতি বালিকা বিদ্যালয়তে পড়াশোনা করেছি ক্লাস 10 অবধি। আমি যখন স্কুলে ছিলাম সেই সময় মেয়েদের স্কুলে ক্রিকেট ব্যাপারটা খুব একটা ছিল না। আমাদের ব্যাচটা পার্টিকুলারলি এত ক্রিকেট দেখতে ভালোবাসতো, আমার মনে হয় সেই সময় থেকেই ভারতবর্ষে ক্রিকেটের ওই যে একটা মানে শুরু হয়েছে সাংঘাতিক একটা ব্যাপার। ওই সময় দাদা শুরু করেছে, বাংলা থেকে বাংলার ছেলে মেয়েদের মনে ওই গানের ওই উচ্ছল ইয়েটা জেগেছে। আমি তখন স্কুলে, আমাদের ক্লাসের কয়েকটি মেয়ে ছিল যারা মাস বাঙ্ক করতো খেলা থাকলে, তোমার মানে মাস বাঙ্ক, স্কুলে আসবে না তারা। বুঝতাম কি বুঝতাম না, বাট একটা খেলার প্রতি উন্মাদনাটা যে তুমি তৈরি করেছিলে আমাদের সবার মধ্যে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। तेरी बाहों में है मेरे दोनों जहां, तू रहे जिधर मेरी जन्नत वही, जल रही अगर है जो ये दो तरफा, ना बुझे कभी मेरी मन्नत यही, तू मेरी आरज़ू मैं तेरी आशिकी, तू मेरी शायरी मैं तेरी मौसीकी। মছলন্দপুরে বড় হওয়া। একদমই। এখন ওখানে যাওয়া হয়? হ্যাঁ, আমার বাবা মা ওখানেই থাকেন। ও বাবা ওখানেই? হ্যাঁ, আমার এই গান টান গাওয়ার সূত্রে মুম্বাই চলে যাওয়া হয়েছে, কিন্তু আমি ওখানেই জন্মেছি, ওখানেই স্কুলিং, ওখানেই বড় হওয়া, তাই মানে আমার পুরো মেয়েবেলাটা আর কি ওখানেই কেটেছে। আর বম্বে কত বছর বয়সে? প্রায় 17 বছর হয়ে গেল। 17 ইয়ার্স অলমোস্ট, মানে দিস ইজ দ্য 17th ইয়ার। বাট ইউ এনজয় লিভিং ইন বম্বে? আমার শুরুতে খুব অফকোর্স মানে হোমসিক লাগতো, হ্যাঁ। তারপরে এখন ওই কর্মভূমি হয়ে যাওয়াতে যেটা হয় আমাদের সবারই, বাবা মা গিয়ে সময় কাটায়, বাবা মা এসে সময় কাটায়, বাট আমি এটা বলতে চাই যে বাবা মা মছলন্দপুরে থাকতে অনেক বেশি পছন্দ করেন, আর আমি সেইটা একদম ডিস্টার্ব করতে চাই না, বিকজ আমার ক্যারিয়ারটা বম্বেতে বলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দেয়ার বন্ধু বান্ধব রিলেটিভস অনেক, আর অলসো গাছপালা, উঠোন, বাড়ি, ওখানে নিয়ে গিয়ে একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে বন্ধ করার কোনো মানে হয় না। এটা কিন্তু খুব ট্রু। আমিও তো হুগলির ছেলে, একদম গ্রামের। আমার বাবা মাও যেত, কিন্তু 15 দিন পরেই না হাসপাস করতো। ওর বাড়ির একদম উল্টো দিকে আমার, মানে ক্রোন থ্রোয়িং ডিস্টেন্সে যেখানে থাকেও। আমার মেয়ে ইনফ্যাক্ট দিনের মধ্যে 22 ঘন্টা ওর সঙ্গে কাটায়। ও ইয়েস। আচ্ছা, বাবুলের মেয়ে গান গায়? হ্যাঁ। ও ভেরি গুড, ভেরি গুড। আমার মনে আছে আমরা নিজেটা চাঁদা তুলে একটা ক্রিকেট কিট কিনেছিলাম স্কুলে। দুর্ভাগ্যজনকভাবে 2000 সালে বন্যাতে সেই ক্রিকেট কিটটা বেঁচে যায়। তোমার ক্রিকেট খেলার শখ ছিল? আমরা সবাই খেলতাম ক্রিকেট, টুকটাক খেলতে গিয়ে এখানে বল লেগে সেখানে ওই হয়ে ইনজুর্ড হয়ে, মানে পারতাম না তো। এখন টিভিতে উইমেন্স ক্রিকেট দেখলে ভালো লাগে না যে মেয়েদের এত সুযোগ? আনবিলিভেবল লাগে। এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি বলি যে সানা যখন ছোট ছিল তখন যদি এত সুযোগ থাকতো মেয়েদের ক্রিকেটে, আমি ওকে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে দিতাম। দ্যাট ইজ সো ওয়ান্ডারফুল। লাস্ট 3 বছরে উইমেন্স ক্রিকেট ডেভেলপমেন্ট হয়েছে সারা পৃথিবীতে। They are on the same pay scale as boys. বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মান্দানাও তাই পায়। অ্যাকচুয়ালি আমি তো সানাকে বলি you were born at the wrong time, এখন হলে আমি ওকে ক্রিকেট খেলতে পাঠাতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদু ভট্টের বংশধর, 4th জেনারেশন। মানে কিভাবে? কার্তিক ভট্টাচার্য এবং যদুনাথ ভট্টাচার্য দুই ভাই। কার্তিক ভট্টাচার্যের জেনারেশন,
সেই জেনারেশনের ফোর্থ হচ্ছে আমি। ওই থেকে কি রাগ প্রধানে আকর্ষণ তো? হ্যাঁ, সেটা বলাই যায়। তার কারণ আমার বাড়িতে তো সবসময় সঙ্গীতের চর্চা ছিল। আমার বাবাকে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন, মা গাইতেন ডিভোশনাল সং। ওই তখন থেকেই শুরু আর কি ক্লাসিক্যাল মিউজিক শেখা। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ, চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, একা পথ পড়ে থাকে শুনশান। ভালোবাসা ভিজে যায় নিয়ন আলোয়, আজ এলোমেলো সবই সারাক্ষণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, চেয়ে দেখো মেঘেরা। সাত সুরের মধ্যে কোন সুর না থাকলে শুনতে ভালো লাগে? এটা ওই সাতটা সুরের মধ্যেই হতে হবে। হ্যাঁ, সাত সুরের মধ্যে কোন সুর নাই থাকলে শুনতে ভালো লাগে? সারে কে সারে। আমি কিন্তু ক্লু দিয়েছি, ধরতে হবে। নাই থাকলে হ্যাঁ, শুনতে ভালো লাগে। কাজ করছে না। না, বাজারে হাত আছে, চ্যালেঞ্জ। সানাই। সানাই ইজ দ্য রাইট আনসার। সানাই ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয়কে বাড়ির ননদ বলে ডাকে লোপাদি। একদম ননদ বললে ননদরা হয়তো মাইন্ড করবেন, আমি সেইভাবে বলছি না। মানে আগেকার যুগে বাড়িতে থাকতেন না কিছু ননদ, তারা পাগল করে দিত মানে বউদের। ও হচ্ছে একদম ননদ, ও আমার ক্ষেত্রে ননদ, ও ওর মার ক্ষেত্রে ননদ। মানে খিচির 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 কিছু করলে মানে অসহ্য বিষয়। বিশ্বাস করছো? আমার মন দিয়ে শুনছো? যাই হোক, এগোই খেলায়।
बुगना থ্যাংক ইউ দাদার জন্য জোরদার হাততালি। যেহেতু আমরা সবাই বাঙালি আর বাংলা নিয়ে এত আমরা গর্বিত, আমি আরো দুজন বাঙালির জন্য একটা হাততালি চেয়ে নেব। সেটা হচ্ছে অমিতাভ ভট্টাচার্য আর প্রীতম চক্রবর্তী, লিরিসিস্ট আর মিউজিক ডিরেক্টর। यस मेरी हो गए हमेशा ही रहना कभी ना कहना গানের কি যা ক্রিকেটেও থাকে, গানের ক্ষেত্রে সেটি একই থেকে যায়, কিন্তু ক্রিকেটে সেটি পাল্টে যায়। প্লেয়ার, গানের ক্ষেত্রে প্লেয়ারও থাকে, কিন্তু খুব ভেরি ক্লোজ টু প্লেয়ার। আমরা মিউজিক প্লেয়ার বলে থাকি গানের ক্ষেত্রে, তো ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, প্লেয়ার নয়। যে আগে বাজার প্রেস করবে সে হয়তো মনের দরজা খুলে। জয় এগোলাম, সময় শেষ হয়ে গেছে। লোপাদি চ্যালেঞ্জ করেছে। স্কোরিং, স্কোরিং না, রেকর্ড, রেকর্ড। সঠিক উত্তর হচ্ছে রেকর্ড। রেকর্ড। কোন গান জোরে হয় কিন্তু বলি আসতে? এটা ধাঁধার মতো। হ্যাঁ, একটা ওয়ার্ড আমরা বলে থাকি, তোমার জীবনের সাথেও জড়িত। যে আগে বাজার প্রেস করবে সবার হাত আছে। চ্যালেঞ্জ। ওকে, অন্তরা চ্যালেঞ্জ। স্লোগান। ইয়েস, ইজ রাইট, স্লোগান। এটাই গুগলির মজা, এমন কোন বাজনা বলি আড়াল করে বাজা? বুদ্ধির উত্তর দিতে হবে। ঢাক, ঢাকা দেওয়া বা ঢাক, এটাকে ঢাক। ঢেকে ভাই, অ্যাবসলিউটলি রাইট। এইসব ছেঁচলেমি বুদ্ধিটা কারেক্ট আছে আর কি। এইসব কি বুদ্ধি? ছেঁচলেমি বুদ্ধিটা কারেক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তানিয়া রেডিও জকি। হ্যাঁ নীল, যাত্রাপথটা সহজ ছিল না? না, সহজ ছিল না। যখন আমি একটু বড় তখন আমার ভাই হয়, ভাই হওয়ার পরই মা হয়ে পড়লো ভীষণ অসুস্থ। তখন আমি কিন্তু স্কুলে পড়ি। মায়ের কি হলো হঠাৎ? মায়ের কি হলো সেটাই দিদি ধরা পড়ছিল না। তখন মা বললো যে এরা তো কেউ কিছু আমায় বিশ্বাস করছে না, কিন্তু আমি তো অসুস্থ, আমি তো সুস্থ হতে পারবো না বোধহয়, কিছু ধরা যখন পড়ছে না। মা তখন ঠিক করলো যে নিজেকে শেষ করে দেবে, এবং প্রতিদিন দিদি মা সুইসাইড অ্যাটেম্প্ট করতে যেত। টানা আমি প্রত্যেকটা রাত জেগে থাকতাম যে মানুষটা যদি মাঝরাতে উঠে কোথাও চলে যায়, এবং যেত। এবং তারপরে একটা ভুল ট্রিটমেন্টের জন্য মা হয়ে গেল বোবা, কথা বন্ধ হয়ে গেল। সামনে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। এইবার মায়ের ট্রিটমেন্ট করতে করতে মায়ের রোগটা তারপর ধরা পড়লো, ধরা পড়ে সেটা আসল চিকিৎসায় গেল, কিন্তু ডাক্তার বললো এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা অনেকটা সময় ধরে এটা চালাতে হবে। এইটা যখন হলো, বাবা বললো যে আমার অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় ঠেকেছে, আমি তোমাকে আর পড়াশোনা করাতে পারবো বলে মনে হচ্ছে না। আমি মাধ্যমিক দিয়ে থেকে টিউশন শুরু করলাম। স্কুল টাইম আর নিজের পড়ার টাইমটুকু বাদে সারাদিন আমি টিউশন করতাম। সেখান থেকে টাকা পয়সা জমিয়ে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, এবং দীর্ঘ 10 বছরের জার্নিতে 2014তে মাও সুস্থ হয়ে উঠল। 2015তে আমার অ্যাক্সিডেন্ট হয়ে স্লিপ ডিস্ক হয়ে গেল। ডাক্তার বলল মাত্র 3 মিলিমিটারের জন্য আপনার বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে যায়নি কোমর থেকে। তারপরে ডাক্তার বলল আপনি সুস্থ হতে পারবেন টানা 6 মাস, আপনাকে একদম সম্পূর্ণ আমার কথা শুনে চলতে হবে এবং বেড রেস্ট, বিছানা থেকে ওঠা যাবে না। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেয়ে সাথে নিজের মনের জোর করে আমি 3 মাসে উঠে দাঁড়িয়েছিলাম। এবং এই যে স্কুলটার কথা আমি প্রথমেই তোমাকে বললাম যে আমার একটা বাড়িতে স্কুল করেছি, সেই স্কুলটা আমি চালু করলাম। যে কাজের মধ্যে ইনভলভ না হলে না এগুলো মাথা থেকে বেরোবে না, এই অসুস্থতাটা মাথা থেকে বেরোবে না। এই দ্বিতীয় অন্ধকারের অধ্যায় পেরোলাম আস্তে আস্তে। এবার 2017তে আমি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিলাম, সেখানে সিলেক্টেড হই। এবার আমি দ্বিতীয় ধাপের পড়াশোনাও শুরু করলাম। যে পড়াশোনাটা তো মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছিল এই নানা রকম পারিবারিক সমস্যাতে। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরছি দিদি, আমার আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ওটা যে কখন ইন্টারনাল হ্যামারেজ হয়েছে আমি বুঝতে পারিনি। আমি বাসে করে ফিরছি শ্যামবাজার থেকে কন্যগড়। আমি হঠাৎ দেখছি যে আমার জামা কাপড় রক্তে ভিজতে শুরু করেছে।
এবং ভিজতে ভিজতে আমি জিন্স পরেছিলাম, রক্তটা গড়াতে গড়াতে পুরো হাঁটু অবধি, দুটো হাঁটু অবধি ভিজে গেছে। তারপর বাড়ি আসার মতো পরিস্থিতি ছিল না, বাড়িতে ফোন করে বলি তোমরা তাড়াতাড়ি এসো, আমাকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালাইজড করে সেখান থেকে 5 দিনের একটা লড়াই যুদ্ধ করে আমি সুস্থ হলাম, বাড়ি ফিরলাম, কিন্তু একটা ট্রমা হয়ে গেল। রাস্তায় বেরোলেই ভয়, রাস্তায় বেরোলেই ভয়, কিছুতেই সেই ভয় আমি কাটিয়ে উঠতে পারছিলাম। অনেক দিন, দীর্ঘদিন কাটিয়ে উঠতে পারিনি, 2018 প্রায় মাঝামাঝি পর্যন্ত। এই সময়ে কিছু বই, বিশেষ করে স্বামীজির বই, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বই আমাকে ভীষণ সাহায্য করে। সেগুলো আমাকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করে। আমি আবারও উঠে দাঁড়াই, আবারও নিজের কাজ শুরু করি। বর্তমানে আমি অল ইন্ডিয়া রেডিওর একটি স্টেশনে রেডিও প্রেজেন্টার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। লকডাউনের সিচুয়েশনে হঠাৎ করে হাজবেন্ডের জব চলে যায়, সারাটা রাত ঘুমাতে পারতাম না, সারাদিন চিন্তার মধ্যে থাকতাম। দিয়ে একদিন আমি হঠাৎ করেই ঠিক করলাম যে আমি এরকম যখন রান্নাটা ভালো করতেই পারি, এটা নিয়েই আমি এগোই। আমি সবাইকে হোম ডেলিভারি সার্ভিস দিই। এখন তো লকডাউনের সিচুয়েশান, যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদেরকে যদি আমি আজকে সার্ভিসটা দিতে পারি, তাহলে হয়তো আমার জিনিসটা এগোতে সাহায্য হবে। তো আমি একটা ফেসবুকে নর্মাল আমার আইডি দিয়ে আমি হোম ডেলিভারি সার্ভিস যাদের প্রয়োজন, ঘরোয়া খাবার হোম ডেলিভারি আমরা করে দেবো, এইভাবে একটা পোস্ট করেছিলাম। তো সেই পোস্টটাতে আমার প্রায় 20-25 জন মানে তার পরের দিনই আমাকে অর্ডার করেছিলেন। তো সেখান থেকে আমি আমার হাজব্যান্ডকে জানালাম। তো আমার হাজব্যান্ড একদমই রাজি ছিলেন না প্রথমে। তো আমি দেখলাম যে যখন আমার অর্ডার চলেই এসছে, হাতের লক্ষ্যে আমি পায়ে ঠেলবো না, আমি নিজেই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তখন তো উপায়ও কিছু নেই, করতেই হবে। হ্যাঁ, তো একটু রেগেই দরজাটা জোরে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ওর ঘুমটা ভেঙে যায় আর আমার সাথে আসে। তো দেখলাম যে না, তখনও উঠলো না। দিয়ে আমি রেগে একাই বাজার চলে গেলাম, যে যাই আমি যা পারবো করব, করে আমি সার্ভিসটা 12টার মধ্যে আমি সেরে দেবো। তো তারপর দেখলাম যে না, পেছন পেছন এসছে আমাকে হেল্প করতে, বাজারের ব্যাগটা হাতে তুলে নিল, নিয়ে নিজেই বাজার করলো। তারপর আমি আমার নিজের রান্না যা যা বাজার করলো, আমি প্রথম দিন শুরু করেছিলাম দিদি 370 টাকা দিয়ে। সব বাজার করেছি, মুদিখানার মাল তুলেছি, বাজার করেছি, মাছ কিনেছি, মাংস কিনেছি, এমনকি ধোকার ডালনা হবে সেই সমস্ত ওই একটা দিনের মধ্যে তৈরি করেছিলাম 22 জনের জন্য। তো তারপর এই পথ চলাটা এরমভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ যেতে না যেতেই আমার কাছে 50টা অর্ডার আসে বাড়িতে গেট টুগেদার পার্টির জন্য। ওনারা 50 জনের খাবার ডেলিভারি চেয়েছিলেন ওই কোভিডের সময়তেই। তো সেই সময়টা তো প্রচণ্ড রিস্ক লাগছিল, বাজার দোকান একদিনের জন্য খোলা থাকতো। তো আমি তার মধ্যে বাজার দোকান করে বাড়িতে রান্না বান্না করে ঠিক সময়তে তাদেরকে ডেলিভারি দিয়েছি। এই করতে করতে আমাদের ক্যাটারিং সার্ভিসটা শুরু হলো। তো হোম ডেলিভারি তো চলছিল, সেখান থেকে দোকান কবে শুরু করবে? দোকানটা শুরু করেছিলাম দিদি লাস্ট 1.5 বছর হচ্ছে দোকানটা শুরু করেছি। দোকানটা শুরু করার পেছনেও একটা কারণ আছে। প্রথম থেকে চেয়েছিলাম যে কিছু অল্প পয়সার মধ্যে, খুব অল্প বাজেটের মধ্যে যেই জিনিসটা কিনতে গেলে মানুষের 1000 টাকা 800 টাকা এরকম খরচা হবে, আমি সেই জিনিসটা এমনভাবে খাওয়াবো যেটা তার 50 টাকা 100 টাকার মধ্যে সে কমপ্লিট করে আমার দোকান থেকে হেসে আশীর্বাদ করে সে বেরোতে পারবে। তো সেইখান থেকেই ইচ্ছেটার প্রকাশ পেলো। একদিন একটা ফাঁকা জায়গা দেখলাম যে এরকমভাবে আমাকে রোড সাইডেই তারা বসতে দিয়েছে। স্ট্রিট ফুড যেহেতু, আমরা যেখান থেকে বাজার দোকান করি তারাও আমাকে অনেক কমে মানে পাইকারি দরে খাবারগুলো আমাদের কিনতে সাহায্য করেছে। তো সেইভাবেই একটু একটু করে এইভাবে স্ট্রিট ফুডটা খোলা। তারপরে এখন চলছে তোমার রেস্টুরেন্ট? ভীষণ ভালো চলছে দিদি। এখন দূর দূর থেকে মানুষ আসছে। সব তুমি নিজে একা রান্না করো? সমস্ত কিছু আমি একা রান্না করি বলতে দিদি আমার হেল্পার আছে, আমার মা আছেন, আরও 2-4 জনকে নিয়েছি, তারা একটু হেল্প করে দেন, কারণ এত রান্না তো একার পক্ষে করা সম্ভব নয়। প্রত্যেকদিন কত মানুষ খায়? 800 থেকে 1000 জনের বাসন্তী পোলাও, চিকেন, মাটন এসব নিয়ে হয়। আর বাড়ি থেকে হোম ডেলিভারি প্রায় 40 জন কি 35 জন এরকম, মানে ম্যাক্সিমাম 40 এরকম হয়। সেটা তো নিশ্চয়ই আলাদা খাবার হয়? হ্যাঁ, সেগুলো আলাদা। ভাত, ডাল, সবজি, 2 রকম সবজি, ভাজা, মাছ, মাংস। আর দোকানে তোমার শুধু পোলাও আর মাংস? পোলাও, মাংস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব। আচ্ছা। তার থেকেও একটা বড় কথা, আমি দোকান খোলার আগে আমার দোকানে মানে কি বলবো প্রায় 100 জনের লাইন থাকে। কি পুণ্য করেছিলাম জানি না যে এরকম ভালোবাসা সবার কাছ থেকে পাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি চলে এসেছি বর্ধমানে গণেশ মিষ্টান্ন প্রতিষ্ঠানে।
গণেশের অনেক ইতিহাস আছে। 122 বছরের পুরনো হচ্ছে এই গণেশ মিষ্টান্ন ভান্ডার। গণেশের মিষ্টির দোকান চেনে না বর্ধমানে এরকম কেউ নেই। লর্ড কার্জন এইখানে এসেছিলেন মিহিদানা এবং সীতাভোগ খেতে, এবং এই সীতাভোগ স্পেশাল একটা চাল থেকে তৈরি হয়। যাবো এনাদেরই বাড়িতে, সীমাদির কাছে। সীমাদি, কেমন আছো? খুব ভালো। তুমি যে এসেছো আমাদের বাড়িতে ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। কি সুন্দর বাড়ি তোমার। চলো বাড়ির বাকিদের সঙ্গে আলাপ করি। চলো। নমস্কার, কেমন আছেন সবাই? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বসুন। এই গণেশ মিষ্টান্ন ভান্ডার শুরু হলো কি করে? এটা তো আমার দাদুর বাবা করেছিলেন, গোকুলচন্দ্র দত্ত। আচ্ছা। তারপর দাদু গণেশচন্দ্র দত্ত, উনি আবার মানে ঠাকুরদার বাবা করেছিলেন। ঠাকুরদার বাবা করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। ঠাকুরদার নামে। আচ্ছা, গণেশচন্দ্র দত্তর নাম ছিল। মানে আমাদের শোনা কথা, আমি বাবার কাছে শুনেছি যে খুব কষ্ট করে মানে দোকানটা উনি আরম্ভ করেছিলেন। হ্যাঁ, আর তখন খুব মানে একটা রুমে থাকতেন সবাই, দাদা দিদি সবাই মিলে। মানে মাও খুব কষ্ট করেছেন। উনি মানে নিজে হাতে ঠোঙা করেছেন, সুপারি কেটেছেন, কেটে উনি দিন মানে কি করে সংসারটা চালানো যায় এইভাবে চেষ্টা করে। আস্তে আস্তে আমার বাবা নিজেই মিষ্টি করতেন। হ্যাঁ, নিজেই বানাতেন। হ্যাঁ, নিজেই বানাতেন। আর তারপরে আমার বাবা, আমার দাদারা যখন একটু বড় হলো তখন মানে বাবার কাছে সঙ্গে সাহায্য করতে লেগেছে। তবে এই দোকানের বেশিরভাগ আমার মেজদা মানে সমস্ত মিষ্টি নিজে হাতে করতেন। ও তখন কারিগরে বানাতেন না, মানে তখন বাড়ির লোকেরা নিজেরাই বানিয়ে নিজে হাতে। এমনকি পুজো পার্বণের দিনে যখন বেশি দোকানে বিক্রি হতো, তার রাত্রিতে আমার বৌদিরাও ঘরে মানে কিছু কিছু কাজ করে দিয়েছে। আচ্ছা, মানে ওইভাবে আমাদের দোকানটা বড় হয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো দিদি, যে এই যে পরিচিতিটা এত হলো কি করে? পরিচিতির ওই মিহিদানা সীতাভোগ থেকেই বেশি, আর বিশেষ করে আমাদের দোকানের সামনেই মিষ্টি তৈরি হতো। আচ্ছা, তখন তো এরকম গ্যাস কিছু ছিল না। তা উনুনে আমার দাদা নিজে মানে গরম মিষ্টি হতো, সেই জন্য ওনারা সবাই চোখের সামনে দেখতে পেতেন যে গরম জিনিসটা তৈরি হচ্ছে, মানে ওই জন্য বিক্রিটা খুব মানে বেশি হতো। তারপরে একটা প্রচারটাও হয়েছে। আমাদের তো অর্ডার যেত খুব, রানীগঞ্জ, আসানসোল, তখন শিল্পাঞ্চল, তো ওইটাতে যেত। সেইগুলো থেকে তো অনেকটা প্রচার হয়েছে বিভিন্ন জায়গায়, বাইরেও গেছে, বিদেশেও গেছে। কি বিদেশেও মিষ্টি যায়? বিদেশে মিষ্টি যায়, ওনারা যারা থাকেন আর কি বাঙালি, ওনারা নিয়ে যায়। আর মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় কি অনুষ্ঠানে এই মিষ্টি সাপ্লাই হয় আপনাদের? সাপ্লাই হয় মিষ্টি। আর লর্ড কার্জন এসেছিলেন, হ্যাঁ, যার জন্য এখানে কার্জন গেট, উনি এসে মিষ্টি খেয়েছিলেন। বাবা সীতাভোগ মিহিদানা করে ওনাকে দিয়েছিলেন। খেয়ে কি বলেছিলেন? বাবার কাছে শুনেছি ভালো লেগেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য উনি মানে তৃপ্ত হয়েছিলেন। এবং সেই থেকে এই প্রতিষ্ঠান একভাবেই চলছে। এবং আমার ভাইপোরা এখন মানে ওই একটা দোকান থেকে 3টে দোকান, এখন 3টেই কি বর্ধমানে? 3টেই বর্ধমানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে নাকি? আমার সঙ্গে নীলের বিয়ে, মানে নীলের সঙ্গে আমার বিয়ে, মানে কি হচ্ছে এটা? হ্যাঁ, মানে এটা যদি এই হয় তাহলে ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। বাহ, আর সেই বিয়েটা তোমরা সবাই মিলে ঠিক করেছো, তাই তো? এক মিনিট, শুধু ওনারা না, এসবের মধ্যে আমিও ছিলাম। আমারও কি কিছু কম না। গেলেন বাবু ক্রেডিট নিতে, এবার মেঘের ঝাড় খাবে। আচ্ছা, এই যে আমাকে না জানিয়ে, আমার পারমিশন না নিয়ে, আমাকে পুরোপুরি অন্ধকারে রেখে নীলের সঙ্গে আমার বিয়েটা যে ঠিক করা হচ্ছে, এসব কি হচ্ছে? এক মিনিট, তোমার অনুমতি না নিয়ে, তার মানে তোমার অনুমতি নিলে তুমি বিয়েটা করতে না, তাই তো? এই শোনো, এই সেম কথা একটু আগে তুমিও বলেছো, একটু আগে বলেছো। তার মানে কি তোমার থেকে অনুমতি নিলে তুমিও বিয়েটা করতে না? ও ঠাম্মি, এটা কি তোমার স্ক্রিপ্টে ছিল? হতে দে, স্ক্রিপ্টের বাইরে চলে যেতে দে, সবকিছু একেবারে বেরিয়ে যাক, লন্ডভন্ড হয়ে যাক। আরে তাতে তো অবস্থাটা হাতের বাইরে চলে যাচ্ছে। কাল বৈশাখী ঝড়ের পর আকাশ ভেঙে বৃষ্টি নামে, বলি সেটা কি খারাপ? কি হলো, উত্তর নেই কেন?
আগে আমি জিজ্ঞেস করেছি, তাই উত্তর তুমি আগে দেবে। তাছাড়া লেডিস ফার্স্ট। বাহ, চমৎকার। আগে গেলে বাঘে খায়, দে মেয়েটাকে আগে বাঘের মুখে ফেলে। শিবল্ডির নাম করে একেবারে। মেঘ, ভালো হচ্ছে না কিন্তু। আমিও তো বলছি ভালো হচ্ছে না। আমি এসব বাজে নাটকে নেই, আমি চললাম। এই শোনো শোনো, আমিও না এসব বাজে ব্যাপারে নেই, আমিও চললাম। যা বাবা, আমি কোথায় যাব? আমি তো দুপক্ষের। বলছি যে আমরা কিছু খাবো না। গাট্টা খেয়েছিস? পেট ভরছে? মেঘ, মেঘ আমার কথাটা শোন মা, মাথা ঠান্ডা করে একটু একটু ভাব মা। মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা হওয়ার মতো কোনো সিচুয়েশন তোমরা রেখেছো? মাথা ঠান্ডা রাখার মতো কোনো অবস্থা এখানে নেই মা। আরে আমি তো বুঝতেই পারছি না, এতদিন ধরে তোমরা এরকম অদ্ভুত একটা প্ল্যান করেছো কি হিসেবে? আমাদের সকলের মেন্টাল কন্ডিশন নিয়ে না আমার চিন্তা হচ্ছে। এই তোমাদের পাকা মাথার বুদ্ধি, হ্যাঁ? তোমরা এই বুদ্ধি নিয়ে সংসার চালাও কি করে? বাপি, অফ অল দ্য পারসনস তুমি ওইসবের মধ্যে শামিল হলে কি করে আমি তো সেটাও বুঝতে পারছি না। আর আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে তুমি এরকম একটা কিরিশ ব্যাপারের মধ্যে থাকতে পারো। কি করব বল, মনে হলো যে এইরকমটা করলেই বোধহয় তোর হারিয়ে যাওয়া হাসিটা, হারিয়ে যাওয়া আনন্দটা ফিরে আসবে আবার। বুঝেছি। আমার সঙ্গে কার বিয়ে হচ্ছে সেটা যাতে আমি বুঝতে না পারি, সেই জন্য এই মাত্র কয়েকজনকে নেমন্তন্ন করেছো তোমরা, তাই তো? একদম তাই। কেন বুদ্ধি করে ব্যাপারটা করছি বলতো? দাদা ভাই, তুই এত ইন্টেলিজেন্ট, তুই এটুকু বুঝতে পারছিস না যে মেঘ ছাড়া তোকে কারোর সঙ্গে মানায় না? কারোর সঙ্গে মানায় না। মা, তোমরা কি আমাকে একটুও চেনো না, একটুও বোঝো না? তোমরা কি করে ভাবলে এরকম একটা লোক হাসানোর মতন ব্যাপারে আমি ইনভলভ হব? কি করে ভাবলে? আমরা লোক নিয়ে ভাবিনি মেঘ, আমরা শুধু তোকে নিয়ে ভেবেছি। সত্যি বলছি, শুধু তোকে নিয়ে ভেবেছি। কারো কি বিয়ে হবে আজ? লগ্ন কিন্তু সারা রাত থাকবে না, আর আমিও সারা রাত থাকতে পারবো না। আমার আরো দুটো বিয়ে দেওয়ানো আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি মেঘ দিদিভাইকে বিয়ে করবে না, তাই তো? আমি আমার প্রবলেমটা তোমরা এইভাবে সবকিছু করলে বলে একটা মিথ্যে সাজালে, আর সেটা আমাকে জানালে না, সেই জন্য। তোমরা তো দেখতে পেলে মেঘ কিভাবে রিয়াক্ট করে, ও কতটা কষ্ট পেলে সেটাও তো দেখতে পেলে। ও, তার মানে তোমার আপত্তি সেই কারণে যে যা ঘটেছে তোমাকে না জানিয়ে ঘটেছে বলে তোমার আপত্তি, আর মেঘ দিদি কষ্ট পেয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এই পরের স্টেপ কি কিছু ভেবেছো? কি করবো এবার? মেঘ দিদিকে ডাকো, আমি দুজনের সঙ্গে কথা বলতে চাই। আমার কিছু বলার আগে আমার একটা প্রশ্ন আছে। যদি আমার যুক্তির কাছে তোমরা দুজনেই হারো, তাহলে কি হবে? আই এম সরি ঠাম্মি, আমি হয়তো একটু রুডলি কথা বলছি, কিন্তু যে ব্যাপারটার মধ্যে যুক্তির কোনো নামগন্ধ নেই, সেখানে যুক্তিতে হারা জেতার প্রশ্ন আসছে কোথা থেকে? মেঘ দিদি, আমি শুধু প্রশ্ন করেছি যে হারলে কি হবে। এখানে যা ঘটেছে, যা ঘটতে চলেছে, তাতে যুক্তি আছে কিনা সে পরে দেখা যাবে। তোমরা যদি বোঝো যে যুক্তিতে তোমরা দুজন দুদিক থেকে বেরিয়ে যেতে চাইছো, সেই যুক্তিতে গলদ আছে, তাহলে তোমরা কি করবে সেটা আগে ভেবে জানাও। আচ্ছা ঠিক আছে, হারলে তুমি যা বলবে আমি তাই করব। দিদি ভাই তুমি? আমি কিছু বলতে পারছি না। যদি হারি তখন দেখা যাবে। আর ঠাম্মি, আমার মনে হয় না এর কোনো দরকার আছে। দরকার আছে কিনা সেটা পরেই বুঝবে। বেশ, আমি যেটুকু বুঝলাম দাদু ভাই, এই বিয়ের ব্যাপারে কোনো কারণে তোমার আপত্তি নেই। আপত্তি এখানে যে গোটা বিয়ের আয়োজন যেটা হয়েছে মেঘ দিদির ব্যাপারে তোমার কাছে অন্ধকারে রেখে, তোমার হবু বউটি কে তোমাকে না বলে সবটা করা হয়েছে। কি
তাই তো? ভাই চুপ করে থেকো না, জবাব চাইছি আমি। কে নীল বল, এটাই তো তোর আপত্তির কারণ, বল সেটা বল। হ্যাঁ আগেই বলেছি এই গোটা প্রসিডিওরটা আমার আপত্তি আছে। বেশ, তা মেঘ দিদি ভাই, মানে তোমাকেও তো জানানো হয়নি কি, তাই তো? হ্যাঁ। তা তুমি যদি জানতে যে তোমার সঙ্গে নীল দাদু ভাইয়েরই বিয়ে ঠিক হচ্ছে, তুমি কি করতে? বিয়েটা কি করতে? এইভাবে সেজে গুজে এসে দাঁড়াতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উপল উপল মৈত্র উপল মৈত্র, এই নামটা তুমি কোথা থেকে জানলে? হ্যাঁ বলো, এই নামটা তুমি কোথা থেকে জানলে? কি হলো বলো, এই নামটা তুমি কোথা থেকে জানলে? আমি জেনেছি, আমি জেনেছি। কোথা থেকে জেনেছো বলো, বলো মা বলো, কোথা থেকে জেনেছো তুমি, কোথা থেকে জেনেছো? রিসোর্টে রাতের বেলা আমি দেখেছি জ্যাজ সান্যালের ওপর গুলি চলেছে, আমি সব দেখেছি। কৌশিকের উপরে গুলি চলেছে সেটাও দেখেছি, আমি স্পষ্ট দেখেছি কে গুলি চালিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ কি বলছো কি তুমি মম, কি বলছো কি তুমি? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি কে গুলি চালিয়েছে, আমি দেখেছি কে। মম প্লিজ, তুমি কিছু দেখোনি, তুমি কিছু দেখোনি, বুঝতে পেরেছো? তুমি কিছু দেখোনি। ফরগেট ইট, ফরগেট ইট মম, ফরগেট ইট, জাস্ট ফরগেট ইট। ব্যাস, যে হারিয়ে গেছে সে হারিয়ে যাক মম, আবার আমরা মিলেমিশে একসাথে থাকবো। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না মম। ইভেন কালকের পরে কৌশিকী মুখার্জিও যদি ফিরে আসে না, সেও কিচ্ছু করতে পারবে না মম, কিচ্ছু করতে পারবে না। তোমার ছেলে কিং হওয়ার জন্য জন্মেছে, আর কালকের পরে সে কিং হবে। উপল মৈত্র মিসিং নাকি অন্য কেউ ওকে? প্লিজ মম, আমি কি বললাম তোমাকে, এই কথাটা তুমি মুখে আনবে না। তুমি কিছু দেখোনি, দেখোনি তুমি কিচ্ছু দেখোনি। ফরগেট ইট, ভুলে যাও, কিচ্ছু দেখোনি তুমি, তুমি জাস্ট কিচ্ছু দেখোনি। নাথিং, নাথিং। আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, আমার ছেলে, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি। আমার ছেলে যেন কিং হয়, কিং। ও তো রাজা হবার জন্য জন্মেছে, ও তো রাজা হওয়ার জন্যই জন্মেছে। হ্যাঁ, ও তো রাজার ছেলে, ও রাজা হবে, ও রাজা হবে, ও রাজা হবে, ও রাজা হবে। জিততে হবে, উৎসব যেন যেতে ঠাকুর, ঈশ্বর ও যেন যেতে, ও যেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাকশন রিপ্লে হবে।
মানে সেম ঘটনা যেটা ঘটেছিল সেটা হুবহু ওনার সামনে এক্সিকিউট করতে হবে, সেই সেম ঘটনা ওনার সামনে ঘটাতে হবে। আর ক্রিমিনাল, আপনি আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন লোককে ক্রিমিনাল সাজিয়ে দিন, ওরা একইভাবে শুট করবে, ওরা শুট করবে একইভাবে, ওরা গুলি করবে একইভাবে, কৌশিকী মুখার্জি ছুটে আসবেন আর বাকিটার সাক্ষী থাকবেন এই লোকটা। এই লোকটা? উৎপল মৈত্র। আই এম শিওর কৌশিকী মুখার্জি যখন ছুটে আসবেন উনি কৌশিকী মুখার্জিকে দেখে রিয়াক্ট করবেন। কৌশিকী মুখার্জি যখন বাঁচানোর জন্য ছুটে আসবেন উনি রিয়াক্ট করবেন। বাঁচানোর জন্য মানে? কাকে বাঁচানোর জন্য? আমাকে বাঁচানোর জন্য। আমাকে শুট করা হবে। তোমার কি মাথা খারাপ? তোমাকে শুট করবে কেন? আরে আরে ফলস ব্ল্যাঙ্ক ফায়ার করা হবে, ব্ল্যাঙ্ক ফায়ার করা হবে, আর তারপরেই কৌশিকী মুখার্জি ওখানে ছুটে আসবেন আমাকে বাঁচাতে। আর এই পুরো ব্যাপারটার প্রত্যক্ষদর্শী হবেন এই লোকটা, উৎপল মৈত্র। আর চিরঞ্জিত, দীপক, এই সবকিছু কিন্তু ভিডিও রেকর্ড করা হবে, ওকে? এন্ড ওয়ান মোর থিং, ওনার হাতে রিভলভার থাকবে। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, ওনার হাতে রিভলভার থাকবে, ওনার হাতে রিভলভার তুলে দেওয়া হবে, আর পাশ থেকে কেউ বলবে শুট, শুট উৎপল মৈত্র, শুট। কৌশিকী মুখার্জিকে দেখিয়ে বলবে এ তোমার টার্গেট, একে শুট করো। আর আই এম শিওর হি উইল। বাস খানিকটা সিসিটিভি ফুটেজ আর খানিকটা উৎপল মৈত্রের স্বীকারোক্তি, পুরোটা ভিডিও রেকর্ড হবে। এছাড়া উপায় নেই সাধুদা, উপায় নেই। এই মানুষটার কিচ্ছু মনে নেই। ওনার হাতে রিভলভার তুলে দিলে আপনিও টার্গেট, আমিও টার্গেট, সবাই টার্গেট, সবাই টার্গেট। আর এই মানুষটা কখনো টার্গেট মিস করে না। উৎপল মৈত্র টার্গেট মিস করেন না। আনফরচুনেট, এরকম একটা ট্যালেন্ট, এরকম একটা মানুষ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু ঘরে যাব মা, আমার মায়ের দেওয়া কটা শাড়ি এখানে পড়ে আছে, সেগুলো নিয়ে যাব, ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যাব। বউ, আমি যাই তোর সাথে, চ, আমি বসে থাকবো, তুই গুছিয়ে নিবি সব। হ্যাঁ, তোকে এখন বাড়িতে কোথাও একা যেতে হবে না। কে কি করে দেয় তোকে বলা তো যায় না। এখন বলি তো গুন্দার ছেলেকে ডাক, ও তো ওপরে গিয়ে সেতে বসে আছে। পরাগ, বলি ও পরাগ, কথা কানে যায় না, ডাকলে কথা কানে যায়নি নাকি? পরাগ, বলছিলাম বৌমা তার জিনিসপত্র নীতি ওপরে যাবে, তুমি তুমি কিন্তু আবার তাকে নতুন করে ফাঁসিও নে। আর যদি এবার ফাঁসিয়েছ
তাহলে কিন্তু তোমাকেও ফাঁসতে হবে, আমি বলে দিলুম। ওই ছোট বউ যেখানে আছে সেখানে গিয়ে তোমাকেও থাকতে হবে, কথাটা মনে রেখো। ছি 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 ছি, হে ঠাকুর, কি কপাল আমার! ভাবলি পরে বুকের মধ্যে আমার হাহাকার ওঠে। কি ছেলের জন্ম দিয়েছিলাম গো, কি ছেলের জন্ম দিয়েছিলাম। সরকার করে দিলে কোথায় এখন ভরভরন্ত সংসারে আমার সুখের দ্বীপ জ্বলার কথা, সেখানে সব 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 কিছু চারকার করে দিলে তোমরা নিজেদের দোষে, শুধু নিজেদের দোষে। তোমার নিজের জীবনটা এখনো ছারকার হয়নি তো, দেখো সেটাকে আবার ছারকার করতে যেও না। মা, তোমার বৌমাকে বলে দাও ওর যা লাগবে ও নিয়ে নিক, আমি এখানে বসছি। আমি উপরে যাচ্ছি জামা কাপড় গোছাতে, তুমি আমার সাথে যেতে পারো, মিলিয়ে নি। লজ্জা দিও না বৌমা, লজ্জা দিও না। আমার তোমার কাছে যেটা লজ্জার আমার কাছে সেটা সম্মানের। মা, তারপর এই বাড়ি থেকে চলে যাওয়ার পর কেউ কেউ তো আছে তারা বলতেই পারে যে এই বাড়ি থেকে আমি জিনিস চুরি করে নিয়ে গেছি। কি দরকার বলো তো শুধু শুধু অশান্তির মধ্যে জড়ানো? সেই থানা পুলিশ হবে, কোর্ট কাচারি হবে, আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না মা। তাই বলছিলাম যে তুমি চাইলে জিনিসগুলো মিলিয়ে নিও। মা দেখো, আমার কাছে বেশি সময় নেই, 8 ঘন্টাই তো সময় আছে, এর মধ্যে সব জিনিস গুছিয়ে আনতে হবে। তুমি যেতে পারো আমার সাথে। মেরে ফেলো না, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার মাস্টার মাসিকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ। কি হলো? বলো আমাকে, ভালোবাসো তাই না? আমি ভালোবাসি, খুবই খুবই ভালোবাসি। ভালো থাকো পুতুল দি, খুব সুখে সংসার করো। আর মাস্টার মশাইও তো তোমায় খুব ভালোবাসেন, দেখো তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। আমাকে কি শেখাবে বল? আমি না পারি হাতে চলতে ঠিক মতো, পাবে কে যায়? আর না পারি কোনো কাজ করতে, হাতটাও তো কাজ করতে গিয়ে বেঁকে যায়। কি আর করবো, আমি মানুষটা একটু সেবাও করতে পারবো না। যদি তোর মতো হতো তাহলে দেখতি সবাইকে আমাকে মাথায় তুলে নাচতো। দেখছই তো আমাকে সবাই কিরকম মাথায় তুলে নাচছে, মাথায় তুলে রেখেছে। সে তো তোর কপাল কানা খারাপ, তাই। তবে আমি জানি এরপর তোকে যে বিয়ে করবে সে তোকে খুব ভালো রাখবে, দেখিস। এই পুতুল দি, ছাড়ো না এসব কথা। ছাড়ো না এসব কথা। যাবো কেন, কেন ছাড়বো শুনি? এই যে আমি জানি শতদূর বাবার মাসির ছেলে যে তোমাকে খুবই ভালোবাসে, হ্যাঁ, আর তোমাকে বিয়েও করবে। দেখো তখন যদি তুমি বেশি মাথা বুদ্ধি খাটাও তাহলে দেখো কেমন হয়। নিজে পায়ে তুমি নিজে কুড়ুল মারবে যদি তখন বলো যে আমি বিয়ে করবো নাকি। তোমার মাথা তো বেশি বুদ্ধি, সবসময় বুদ্ধি তুমি খাটাতে যাবে না। আমাকে কিছুই না, আমি তো বললুম, আমি তো আর তখন থাকবো না। আচ্ছা ঠিক আছে, হয়েছে। শোনা, দেরি করা যাবে না। হ্যাঁ, এবার আমি আসি, ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন চলে যাবি রে? যেতে হবে। সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি, জেঠিমা রান্না করে রেখেছে তো, গিয়ে খাবো। মা
দেখে না। আমায় দেখিও নি বৌমা, আমায় দেখিও। দেখিও না বললে তো হবে না মা, জিনিসগুলো তো সব মিলিয়ে নিতে হবে। দেখো দেখেছি আমি দেখেছি। না তুমি ভালো করে দেখছো না মা। এই যে এই কটার শাড়ি নিয়েছি যেগুলো আমার মা দিয়েছিল, আর কিছু কিন্তু আমি নিইনি। বৌমা ও কি কথা, তোমার গয়নাগুলো তো এখানে আছে, সেগুলো নিতে হবে তো। না মা, ওগুলো এখানেই থাক। পুতুলদির বিয়ের দিন ওগুলো দিয়ে সাজিয়ে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকালবেলা দুজন মিলে প্রাণায়াম করবে, প্রাণায়াম। সকাল থেকে রাজা গজা মন্ত্রী নিয়ে করে উল্লাস শুরু করে দিয়েছো। এই বিমল, হ্যাঁ বাজার থেকে ফিরলি বুঝি? হ্যাঁ। কচি লাউ পেয়েছিস? হ্যাঁ। লাউ চিংড়ি হবে না? না, ইয়ে মানে আনতে ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ। টানা 3 দিন ধরে বলে যাচ্ছি লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো। যা এখনই বাজারে যা। হ্যাঁ নিয়ে আয় চিংড়ি। কি হচ্ছে কি দাদা? বাচ্চাদের মতো বায়না করছেন কেন? এই বিমল যা তো নিজের কাছে যা। ছেলে মানুষ। ও বাবা, তুমি বাজার করে এনেছো নাকি? কি দরকার? আমাকে একটা ফোন করে বলে দিলেই তো পারতে, আমি তো নিয়ে আসতাম। জানো মা, আজকে বাজারে কি বাবা, চিংড়ি মাছ এনেছো নাকি? এইটুকু চিংড়িতে হবে? কাকা, এই রান্নাটা আমি হোটেলের জন্য করছি না, আজ আমি দাদুর জন্য রান্না করছি। দাদুর অনেকদিন ধরে ইচ্ছা হয়েছে লাউ চিংড়ি খাবে। মানে হয় এই ছেলে মানুষই, এত বয়স হলো কিন্তু এই বাঙাল জেদটা গেল। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে কিন্তু কেউ খেতে পারছে না। আসুন দাদা, আসুন। কি বললে? খাবার সামনে নিয়ে বসে আছিস? তোরা খা, এই তো আমি সামনে দাঁড়িয়ে আছি। বরকর্তার মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে ডেকে আনা হয়নি দাদা, খেতে বসুন। আমি তো বলেছি আলপনা, আজ এক গ্লাস ভাত আমার মুখে কেউ তুলতে পারবে না। আরে বাবা, এটা কোনো কথা হলো? এরকম বললে চলে? কথা? কি কথা? এই যে বুড়ো হয়েছি বলে আমার কথার এ বাড়িতে কোনো মূল্য আছে? নেই। একটা কথা আমি 3 দিন ধরে বলে যাচ্ছি, শুনছে আমার কথা কেউ? আজকের দিনটা খেয়ে নিন বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। এই নিন আপনার লাউ চিংড়ি। এই নিন, আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। এবার ভাত খাবেন তো? তুমি রান্না করে এনেছো? আলপনা, লাউ চিংড়ি বাড়ো, আমি খাবো। অমৃত অমৃত, সত্যি তোমার রান্নার হাতখানি এবার খাসা। দাদু ভাই, লাউ চিংড়ি খাও। না, আমি খাবো না, তুমি খাও। আমার রান্না আপনি মুখে তুলবেন না তো স্যার? জানতাম। থাক, তাও দাদু তো খেলেন। মহেশ্বর, এত মানুষকে পেট ভরে খাওয়াই, কিন্তু কোনোদিনই কি এই বাড়ির মানুষগুলোকে প্রাণ ভরে খাওয়াতে পারবো না? সে কপাল কি কোনোদিনও হবে আমার? কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে শ্যামলীদি, চলে এসেছে শ্যামলীদি। 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট। কাকা, হ্যাঁ একটু শুনুন। হ্যাঁ আসছি মা।
বলো এনারা কারা? ওরা তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে, এই হোটেলের ছবি তুলতে চায় আর তোমার সাথে কথাও বলতে চায়। কেন হোটেলের ছবি কেন? আর আমার সাথেই বা কি কথা? আরে শ্যামলীদি, জেনিফার স্টার্ক এসেছিল এই হোটেলে। এই হোটেলে এসে উনি খেয়ে গেছেন। তাহলে সব চুপি চুপি করে ফেললে হবে? জেনি তো ভাত পাওয়া যাবে তো? হ্যাঁ যাবে তো, বসুন না। উনি কে জানো? নিউ ইয়র্ক শহরের বিখ্যাত গায়িকা জেনিফার স্টার্ক। হ্যালো। ও ওই বিদেশিনী, সে তো কবে খেয়ে গেছে, আর আজ তোমরা জানলে কি করে? আরে উনি ফিরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তো, আর আপনার ছবিও দেখলাম ওনার পেজে। দেখো এ দেখো, দেখাচ্ছি তোমাকে, এই দেখো। আমরা ঘরের লোক এত বছর ধরে ফুড ব্লগিং করছি আর আমরা জানতে পারলাম না, এদিকে জেনিফার স্টার্ক এসে তোমার দোকানে খেয়ে গেল। তাহলে শ্যামলীদি, জেনিফার স্টার্ক যে হোটেলে এসে খেয়ে গেছে আর যার হাতের রান্নার প্রশংসা করে গেছে, সে তো যেমন তেমন মানুষ নয়। আমরা আজকে সবাই ভিডিওটা করব, এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই সবাই জানতে পারবে তোমার হাতে কি জাদু আছে, বুঝলে? দেখবে দেখবে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে তোমার হোটেলে তোমার হাতের রান্না খেতে। এটা করলে হোটেলের বিক্রি বাড়বে? হ্যাঁ একদম। তাহলে বেশ, আমি রাজি। কি করতে হবে বলুন, আমি করছি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, এবার শুরু করি। আচ্ছা চলো। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি শ্যামলীদির সম্পূর্ণ ভাতের হোটেলে। আর এটা কিন্তু একটা হিডেন জেম। আর আপনারা হয়তো এই হোটেলের ব্যাপারে খুব একটা বেশি জানেন না। এই হোটেলের খাবার খেয়ে স্বয়ং জেনিফার স্টার্ক ভীষণ প্রশংসা করে গেছেন। তাহলে শ্যামলীদি, আমরা জেনে নিই আজকের মেনুটা কি, মানে আজকে তুমি কি কি রান্না করেছো? আজকে কি রান্না হয়েছে? আজ হয়েছে সবজি দিয়ে ডাল, মাংস, রুই মাছের ঝোল, আর হচ্ছে ফুলকপির রোস্ট, আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। অসাধারণ অসাধারণ। আচ্ছা দিদি, আমাকে একটু ডালের কনসিস্টেন্সিটা দেখাও তো। হ্যাঁ, মানে ডালটা কতটা ঘনত্ব, মানে ডালের ঘনত্বটা যদি একটু দেখাতে। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, ডালটা কতটা ঘন এই ডাল। আচ্ছা দিদি, এই ডালটা কি পুরোপুরি পিওর? মানে এই ডালে কি কিছু মেশাও, ভাতের ফ্যান বা কিছু? এমা, না 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 না, ডালে কিছু মেশাবো কেন? আমাদের হোটেলে এসব হয় না। আমাদের কাছে অতিথি হচ্ছে নারায়ণ, তাদেরকে ঠকালে না আর রক্ষে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু নিউ শাড়ির কথা। তোমার শাড়ির কথার সাথে আমার দোকানের কিন্তু কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে এইভাবে ভয় দেখাতে কিন্তু পারো না সৃজন। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকবো আমার শাড়ির কথা নিয়ে, আর আমার সঙ্গে অনুভব থাকবে। পনা, সত্যি সত্যি ঈশা আসছে? না, আমার মাথা খারাপ তো, তাই আমি এমনি এমনি চেঁচাচ্ছি। তাহলে ঠিকই ধরেছি, তুমি আর কি করছো না? হায় ভগবান, ঝগড়া করো ঝগড়া, ঈশা আসছে। তোমার চাইতে আমার গলার জোর বেশি। হ্যাঁ শোনো, তোমার এই পথ চলায় যদি তোমার সাথে অনুভব থাকে, আমার সাথে ঈশা আছে। ঈশা বাবা, আমি ঠিক শুনছি তো? সৃজন নিজে থেকেই আমাকে পাশে চাইছে। তুমি এই নিউ শাড়ির কথা খুলেছো তো? নিউ শাড়ির কথা, আমিও আমার শাড়ির কথার আগে ওল্ড বসিয়ে দেবো। আমরা ওল্ড শাড়ির কথা খুলবো, ওল্ড শাড়ির কথা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড সবসময় দামি হয়। সর্বনাশ, সৃজন তো ভুলভাল পয়েন্টের কথা বলছে। কি হলো? বলো কিছু, বলো। কি আবার বলবো? হ্যাঁ কি বলবো? কি বলছো বলো তো? গোল্ড ইজ গোল্ড। তোমার মুরত আমার জানা আছে, আমায় ছাড়া তুমি কি করে ব্যবসা চালাও সে আমিও দেখে নেব। হ্যাঁ, তোমারও মুরত আমি জানি, আর তোমার ইশারা ক্ষমতা আমি জানি। এসব কি বলছো তুমি? কি
ঈশা তুমি পর্ণা যখনই তোমাকে কোণঠাসা করার চেষ্টা করবে আমি এইভাবেই তোমার পাশে এসে দাঁড়াবো সৃজন। আর পর্ণা শাড়ির কথা আবার উঠে দাঁড়াবে আর তোর এই দোকানকে বলে বলে গোল দেবে। এই চুপ কর তো, আগে কাজে করে দেখা, তারপর মুখে বড় বড় কথা বলিস। শোন, তোর সাথে কথা বলার না আমার জাস্ট কোনো ইচ্ছা নেই, আর তোর মতন একটা খারাপ মেয়ের সাথে কথা বলতে আমার লজ্জা লাগছে। আর মনে রাখবি, যে মানুষ খারাপ তার কোনো ভেঞ্চারই না সাকসেসফুল হয় না। তোর চরিত্রে দাগ লেগেছে পর্ণা, তুই নিজের হাজবেন্ডকে ছেড়ে অন্য একজনের সাথে বেরিয়ে গেছিস, আর তাই তোর পতন নিশ্চিত। ঈশা, মুখ সামলে। হ্যাঁ, চলে যাব, সেটাই ভালো হবে। ঈশা, চলো আমি তোমাকে ট্যাক্সিতে তুলে দিই। হ্যাঁ চলো। বাবা রে বাবা, শেষ পর্যন্ত ম্যানেজ করে নিয়েছে সৃজন, এটাই অনেক। কিন্তু পর্ণা, আজকে সবে প্রথম দিন, এভাবে একই পাড়ায় দত্তবাড়ির নাকের ডগায় তুই কিভাবে নাটকটা চালিয়ে যাবি আমি বুঝতে পারছি না। আচ্ছা পর্ণা, তুমি আমাকে বলো তো, এই ঈশার ঘাটটা কবে মটকানো হবে? হ্যাঁ, জঘন্য মহিলা। আচ্ছা পর্ণাবতী, তুমি কিছু বললে না কেন বলো তো? কোনো চিন্তা করো না তোমরা, আরেকটু সবুর করো, ঠিক সময় যবনিকা পতন হবে। আর আমার মন বলছে সে সময় আসতে খুব একটা দেরি নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, আপনাদের ঘিরেই তো আমার পৃথিবী, আপনাদের পছন্দের কথা ভুলে গেলে চলে নাকি? তবে বাবা, আপনি না আর এখানে বেশিক্ষণ থাক। আরে বাদ দাও তো, দেখো তোমার নতুন দোকানে উদ্বোধন মানে হচ্ছে কি আমার ছেলে সৃজনের আরেকটা কাজের শুভারম্ভ হলো। আগে আয়েস করে খেতে দাও। এই পর্ণা, আমারও খিদে পাচ্ছে, এটা আমিও একটা খাই। আরে খাও খাও, যেমন তেমন সিঙ্গারা নয়, ফুলকপির সিঙ্গারা। পুরোটা নাও না। ও আচ্ছা, একটা। মানিক, চল এবার দত্তবাড়ি যাবো। দত্তবাড়িতে গিয়ে একটু ভালো করে তাঁতাতে হবে, কি বলো পর্ণা? হ্যাঁ ঠিক আছে বাবা, সে নয় আপনি যান, তবে আপনি কিন্তু বেশি কথা বলতে যাবেন না। আপনি তো জানেনই, মায়ের যদি আবার রাগটা বেড়ে যায় তখন কিন্তু আবার প্রেশার। বই, তুমি কি দিয়ে তৈরি বলো তো? আমি না যদি বুঝতে পারলাম না। এই মানিক দা, মেজকা, চলো চলো। আরে আমাদের পর্ণা বৌদির এই যে শাড়ির দোকান এত ধুমধাম করে ওপেন হচ্ছে, সেই খবরটা না দিলেই নয়। একদম। এই পর্ণা, আমিও একটু আসছি। হ্যাঁ আসছি। হ্যাঁ চলো। সৃজন, সৃজন, সৃজন দা, সৃজন কোথায় রে? আরে সৃজন, আরে ঘর থেকে বেরিয়ে দেখ আমাদের পর্ণা বৌদি কেমন নতুন শাড়ির দোকান দিয়ে পাড়া কাঁপিয়ে দিয়েছে। আরে শাড়ির দোকান তো খুলেই উদ্বোধনী একবার সুপার ডুপার হিট। হ্যাঁ, গরম গরম সিঙ্গারার সাথে শরবত পুরো জমে গেছে। এই কি যেমন তেমন সিঙ্গারা নাকি? এখন ফুলকপির সিঙ্গারা নাকে ছাড়া যায় নাকি? বাবাটা না খেয়েছে, বলার কি দরকার? বাবুর বাবা, কি ব্যাপার? তুমি কি করে জানলে? তুমিও খেতে গিয়েছিলে নাকি? আমি ওদের দোকানে সিঙ্গারা প্রশ্নই ওঠে না, যাওয়া তো দূরের কথা, খাবো। এই তো ঢেকুর তুলছো তুমি। আমি নিশ্চিত তুমি নিশ্চয়ই লোভে পড়ে ওই সত্তরের দোকানে গিয়েছিলে সিঙ্গারা খেতে, তাই তো? সত্যি মেজকা, এত কিছুর পরে তুমি এখন লেলা করতে করতে পর্ণার দোকানে সিঙ্গারা খেয়ে ফেললে? মেজদা, তুই চুপ থাকবি, কিছু বলবি না? আরে মানিকদা, কি গো তোমরা এসব কথা বাড়িতে এসে শোনাচ্ছ? অদ্ভুত। ছেড়ে দে চনু, ছেড়ে দে। আমার না এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। শোন, আমি আর ঈশা আমরা দুজনে মিলে ওল্ড শাড়ির কথা খুলছি, বুঝলি? ওল্ড শাড়ির কথা।
ঈশা, আমি ঘরে গেলাম, এই নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলে নেবো। বাবা, বাবুটার মুখে কতদিন পরে একটু ঠিকঠাক কথা শুনলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। ফাইনালি সৃজন আমার হাতের মুঠোয় চলে এসেছে। এখন সৃজন প্রতি পদে আমাকে পাশে চাইছে। একটা ফটোতেই কাজটা এতটা স্মুথলি হবে ভাবতেই পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছো নাকি তুমি? কি ভেবেছো? রোহিতের দেওয়া আংটিটা কেন ফিরিয়ে দিয়েছিলে বলো? বলো কেন? তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো মা? আমি কি করতাম তুমি বুঝতে পারছো না? সে তো উঠানোর মধ্যে পড়ে গেছে। তোমাকে কে বুঝতে বলেছে বলো? তোমাকে কে বুঝতে বলেছে? ছেলে খেলা হচ্ছে। জেঠুমনি ফিরুক, আজকে ফিরুক জেঠুমনি, আমি কথা বলবো। আজকে দাদার থাকাটা খুব জরুরি ছিল। দিদি যে কোথায় নিয়ে গেল জানি না। প্লিজ প্লিজ তুমি না মাথাটা একটু ঠান্ডা করো। তুমি তো নিজে বুঝতেই পারছো শালিনীর এই সুইসাইডের চেষ্টায় সকলে নড়ে গেছে। কি ওই মেয়েটা রোহিতের জন্য সুইসাইড করবে বলে তোর মনে হয়? সেই কথাটা তুই আমাকে বিশ্বাস করতে বলিস বাবু? নিশ্চয়ই সকলকে বোকা বানাচ্ছে। আর এই যে উনি সেই তালে নাচছেন। এরপরে আমরা কি দেখবো জানিস? দেখবো রাতের অন্ধকারে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন। রোহিত ঠিকই বলে জানিস, তোকে ঠাস ঠাস করে মারা উচিত। এছাড়া আর কোনো উপায় ছিল না মা। এই ফুলকি একদম চুপ চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। মেজো কাকি শোনো না, এত সোজা নাকি? ও যেতে চাইলে আমরা ওকে যেতে দেবো? তুমি না এভাবে রাগারাগি করো না প্লিজ, ভাইয়ের খুব খারাপ লাগবে, একটু বোঝো। বাবু, আমার ভেতরে যে কি চলছে আমি বলে বোঝাতে পারবো না। অনেক কষ্টে আমি রোহিতকে সামলেছি রে। শালিনী যখন ওকে ছেড়ে চলে গেল, ওকে লুজার বলে গেল। রাতের পর রাত ছেলেটা ঘুমোতে পারতো না। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যেত, মাঝরাতে বাড়ি ছেড়ে চলে যেত। কি খাচ্ছে, কোথায় আছে, আমরা কেউ কিচ্ছু জানতাম না, কোনো খোঁজই পেতাম না। আমি আর দাদা সারা রাত বসে ওর জন্য অপেক্ষা করেছি। ছেলেবেলা থেকে ওর মাথার উপর তো বাবা ছিল না। দাদা পাগল হয়ে যেতেন রে চিন্তায়। আমরা ফুলকিকে এনেছিলাম, ও কথা দিয়েছিল ও রোহিতের জীবনে আলোর ফুলকি নিয়ে আসবে। তোমার মনে আছে সেই সব কথা? মনে আছে? কান টেনে ছিঁড়ে দিতে হয় না। আজ নাকি ও রোহিতকে মুক্তি দিচ্ছে ও। শোনো, আমি তোমাকে কখনো শাসন করিনি, আজ করছি। এই ঘর থেকে এক পাও বাইরে বেরোবে না, এখানেই থাকবে। এই আমি বলে দিলাম। চল চল বেরিয়ে আয়। ফুলকিদাস তো স্যারের জীবনে ওই আলোর ফুলকি জ্বালাতে চেষ্টা করছে মা। কি করে বোঝাবো? শালিনী ম্যাডাম এত সহজে সবকিছু মানতে পারবেন না। স্যারের জীবনে আরো বেশি করে ঝামেলা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, পিয়াল দাদা তুমি দরজাটা খুললে? মা কালী শেষমেশ একটা উপায় বের করে দিল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মেজো এটি তোমাকে এভাবে বন্ধ করে দিয়েছে কেন? আসলে মা ভয় পাচ্ছে যদি আমি স্যারের জন্য নিরুদ্দেশ হয়ে যাই। কিন্তু ফুলকিদাস এবার ওই ভুলটা করবে না, স্যারকে খুঁজে বের করবে।
হবে। কিন্তু কোথায় খুঁজবে তুমি ফুলকি? অবশ্য আমি তো তোমাকে সব থেকে বেশি ভরসা করি। কেউ মানুক চাই না মানুক, আমি তো জানি দাবাইকে সবার আগে তুমি খুঁজে বার করতে পারবে। তোমার মা কালী তখনও তোমাকে হেল্প করতো, আর আজকেও করবে। কিন্তু তুমি আজকে বেরোবে কি করে? সিঁড়ি দিয়ে তো বেরোতে পারবো না, স্যারের ঘরে বারান্দা দিয়ে বেরোনো যাবে। পাইবে, আমি আগে অনেকবারই স্যারের ঘরে ওইভাবে ঢুকেছি। না 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 ফুলকি, কোনো দরকার নেই। দেখো মেজো জেঠি বড্ড চোটে আছে, আর তুমি কোথায় খুঁজবে বলো তো? তার চেয়ে বরং রুদ্রদা দেখুক, তুমি ছাড়ো। জামাইবাবু কি দেখবেন? আর উনি যে ভালো লোক নন সেটা তো কাউকে বোঝাতেও পারছি না। না না, আমি জামাইবাবুকে কিছুতেই ভরসা করতে পারবো না। কি এত ভাবছো বলো তো ফুলকি? দাবার উপর দিয়ে সত্যি একটা বড় ঝড় বয়ে যাচ্ছে, এটাই ভাবছো তো? দাদা তুমি আমার সঙ্গে এসো, এসো। ফুলকি শোনো, ফুলকি আরে তোমাকে একটু পাহারা দিতে হবে যাতে এদিকে কেউ না আসে। আমাকে বেরোতে হবে, মা কালী ঠিক পথ দেখাবে, কিন্তু আজ রাত্রের মধ্যে স্যারকে খুঁজে আনতেই হবে। জামাইবাবুরা যেমন দেখছেন দেখুক, আমাকেও দেখতে হবে। আমার মন বলছে স্যার ভালো নেই, একদম ভালো নেই। ফুলকি খুব সাবধানে যেও কিন্তু। আর হ্যাঁ, ফোনটা সঙ্গে রাখো। দেখো কেউ যেন বাড়িতে না জানতে পারে আমি বাড়িতে নেই। আমি স্যারকে ঠিক ফিরিয়ে আনবো। জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।